নমস্কার, বরাক বিনোদন স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। দশম আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। 2024-এর আন্তর্জাতিক যুব দিবসের বিষয় হচ্ছে যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি। আপনারা জানেন যে যোগব্যায়াম বা যোগ আমাদের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক বিকাশ ঘটাতে সহায়তা করে। যোগের মাধ্যমে অনেক রোগ নিরাময় সম্ভব। 2015 সালে প্রথম যোগ দিবস শুরু হয়েছিল আন্তর্জাতিক পর্যায়ে এবং আজ পৃথিবীর প্রায় 84টি দেশে সেই যোগব্যায়ামের অভ্যাস চলছে এবং 21 কোটিরও বেশি মানুষ এই যোগাভ্যাস করছেন। তো আজ এই যোগ দিবস উপলক্ষে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন হাইলাকান্দির বিশিষ্ট যোগ প্রশিক্ষক শ্রী শিবতোষ কংসবণিক। তো কংসবণিক মহাশয়, আপনাদের স্বাগত জানাই আপনাকে। তো আজ আমরা আন্তর্জাতিক যোগ দিবস নিয়ে আলোচনা করছি। তো আপনি যেগুলো থেকে প্রশিক্ষণ নিয়েছেন সেগুলো আমরা একটু পরে আলোচনা করব। প্রথমেই আমি আপনার কাছে জানতে চাইব যে মানব জীবনে যোগের সম্পর্কটা কি, সে নিয়ে যদি একটু আমাদের বলেন। দশম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বরাক বিনোদন চ্যানেলের মাধ্যমে সমগ্র যোগপ্রেমী ভাই ও বোনদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন। মানব জীবনে যোগের যে ভূমিকাটা এটা অনেকটাই, কারণ আমরা যোগের দ্বারা শুধু সুস্থ শরীর নয়, সুস্থ মনেরও বিকাশ ঘটাতে পারি। তার সাথে আমাদের যোগের মাধ্যমে আধ্যাত্মিক ও চারিত্রিক উন্নতিরও আমাদের বিকাশ ঘটে। তো আপনি যে মানব জীবনের সম্পর্কে বলছেন, তো এইভাবে আমাদের কিভাবে শারীরিক, মানসিক এবং আমাদের আধ্যাত্মিক যে বিকাশ ঘটাতে পারে এই যোগাভ্যাস, সে ব্যাপারে যদি একটু আলোকপাত করেন। যোগের মাধ্যমে আমাদের যে শারীরিক ও মানসিক ও আধ্যাত্মিক ও চারিত্রিক যে উন্নতির বিকাশ ঘটে, যোগ যদি আমরা বলতে যাই, যোগ শুধু যে শুধু আসন এবং প্রাণায়ামের মধ্যে যে সীমিত তা না। আমরা যদি মহর্ষি পতঞ্জলি অষ্টম যুগটাকে একটু অষ্টম যুগের দিকে যদি একটু লক্ষ্য করি আমরা, তাহলে আমরা দেখতে পারবো যে যুগটাকে 8 ভাগে বিভক্ত করেছে। আচ্ছা, মহর্ষি পতঞ্জলি অষ্টাঙ্গ যুগসূত্র মতে যুগকে ইয়ম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি। যমটাকে উনি আবার 5 ভাগে ভাগ করেছেন। এখানে বলেছেন উনি অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। ওইটারে যদি আমরা ঠিকভাবে ব্যাখ্যা করি, অহিংসাটা আমরা সবাই জানি, কোনো যাতে হিংসা আমরা যাতে না করি। সত্য, আমাদের নিজেকে যাতে যতটুকু পারি আমরা সত্য পথে রাখার চেষ্টা করা। অস্তেয়, যাতে আমরা চুরি না করি। ব্রহ্মচর্য, নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে রাখা। অপরিগ্রহ, এই সমাজে আমরা যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু জিনিসই আমরা নেওয়া, বাকি জিনিসটা না নেওয়া। এইভাবে আমরা যমটাকে দেখলাম। নিয়মটাকে দেখি, নিয়মে বলছেন উনি শৌচ, সন্তোষ, তপ, স্বাধ্যায় ও ঈশ্বর প্রাণিধান। শৌচ বলতে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, শুধু বাহিরগত না, ভিতর থেকে আমাদের যাতে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন নিজেকে রাখতে পারি, মনের দিক থেকেও যাতে আমরা একবার পরিষ্কার থাকি, সেটা উনি নিয়মের মধ্যে রেখেছেন। সন্তোষ আমরা যতটুকু আমরা সমাজের মধ্যে থেকে পাই, এক্ষেত্রে আমরা যাতে সন্তুষ্ট থাকি আর কি, খুশি থাকি, আনন্দে যাতে থাকি আর কি। তপ, যে কোনো কাজ যদি আমরা ঠিকমতো তপস্যার মতো যদি আমরা না করি, পরিশ্রম যদি আমরা ঠিকমতো না করি, তাহলে ওই কাজ তো আমরা সফলতা আসে না। সেই জন্য তপস্যার কথা উনি বলেছেন। স্বাধ্যায় একটা ভালো একটা ইয়েতে আমরা পরিবেশে যাতে আমরা নিজেকে রাখতে পারি, শ্রদ্ধায়। আর তখনই ঈশ্বর প্রাণিধান, ঈশ্বরের সান্নিধ্যে আমরা যাওয়াটা আমাদের পক্ষে সম্ভব। তো আপনি প্রথম জম যেটা বলেন, এটা সামাজিক একটা ডিসিপ্লিন আর কি। নিয়মটা হলো সেলফ ডিসিপ্লিন। আপনি নিয়মটা শেষ করার পর তারপরে গেলেন আসন, যাতে আমরা শারীরিক দিক দিয়ে আমরা সুস্থ থাকি আসনের মাধ্যমে। তারপর 4 নম্বরে রাখলেন উনি প্রাণায়াম। প্রাণায়ামের দ্বারা যাতে আমরা শারীরিকের সাথে সাথে মানসিক দিক থেকে যাতে আমরা সুস্থ সবল থাকতে পারি। প্রত্যাহার, কিছু কিছু জিনিসটা আমরা প্রত্যাহার করা, যেমন লোভ, লালসা, এসব জিনিস আমরা প্রত্যাহার করে খারাপ জিনিসটাকে যাতে প্রত্যাহার করে রাখতে পারি। তারপর ধারণা, কনসেপ্ট, আমরা যে কোনো কাজে যদি আমরা ধারণা ঠিকঠাকভাবে না রাখতে পারি, তখন তো ধ্যানটা হবে না। ধ্যান ঠিকমতো হলেই তখনই সমাধিতে আমরা যেতে পারি। তো ওই অষ্টাঙ্গ যোগের মতো ওইটাই আর কি, যে আমরা শারীরিক, মানসিক, আধ্যাত্মিক এবং চারিত্রিক উন্নতিটা এইভাবে অষ্টাঙ্গ যোগটা যদি আমরা ঠিকমতো ফলো করি, আমরা বুঝতে পারবো যে কীভাবে আমাদের শারীরিক,
মানসিক, আধ্যাত্মিক এবং চারিত্রিক উন্নতির বিকাশ ঘটে। আচ্ছা, আপনি তো হাইলাকান্দিতে 2012 থেকে একটা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন, যুব প্রশিক্ষণ ব্যবস্থা করেছেন। তো আপনি হাইলাকান্দিতে কিভাবে ইনফ্রাস্ট্রাকচার দেখেছেন যে যুব প্রশিক্ষণে? আর তাছাড়া আপনি কোথা থেকে এগুলা আপনি কোর্স করলেন বা আপনার কোয়ালিফিকেশন সংগ্রহ করলেন? আমি পতঞ্জলি যোগপীঠের থেকে আমি প্রশিক্ষকের মানে ট্রেনিংটা নিই। ওইখানে হরিদ্বারে আমাদের প্রশিক্ষণ দেন শ্রদ্ধেয় স্বামীজি, ওনার কাছ থেকে আমরা প্রথম নেই। আচ্ছা, তারপর ওয়াইসিবি যোগা সার্টিফিকেশন বোর্ডের আন্ডারে আমি যোগা ইনস্ট্রাক্টরের সার্টিফিকেটটা নিই যোগ প্রশিক্ষকের। তার বৈদিক যোগপীঠ থেকেও আমি আচ্ছা, প্রশিক্ষণটা নিই। 2012 ইংরেজি থেকে পতঞ্জলি যুগ সমিতির মাধ্যমে হাইলাকান্দি শহরের বিভিন্ন স্থানে এই যুগ শিবির চলতো বিনা পয়সা, ফ্রিতে। ওইখান থেকে আমাদের প্রথম প্রশিক্ষণ দেওয়া আমার শুরু। তারপরে ধীরে 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 আমি বিভিন্ন জায়গাতে এইভাবে যুগ প্রশিক্ষণ দিয়েছি হাইলাকান্দি বিভিন্ন জায়গাতে। কিছুদিন যাবত আমি হাইলাকান্দি রামকৃষ্ণ সেবা সমিতিতে আমার একটা যুগ ক্লাস চলছে, হাইলাকান্দি যুগ নিকেতনের নামে। ওইখানে আমরা একটা বাচ্চাদের একটা প্রশিক্ষণ চলছে। তা আপনি কিভাবে সাড়া পেয়েছেন এইগুলো প্রশিক্ষণগুলোর মাধ্যমে, যে মানুষকে এগিয়ে আসছে শেখার জন্য? হাইলাকান্দিতে একটু প্রথম থেকে যেতে চাই, এটা অ্যাওয়ারনেসটা একটু কম ছিল যুগের প্রতি। আচ্ছা, এখনও সারাটা অনেকটাই আমরা পাচ্ছি, আচ্ছা, ওখানে অনেকটা সারা বাড়ছে, কিন্তু অন্যান্য জায়গার তুলনায় হাইলাকান্দি অনেকটাই কম। আচ্ছা, ওইটা আমাদের মানে একটু অ্যাওয়ারনেসের দরকার। আমরা প্রচার প্রসারটা যাতে ঠিকমতো আরও করতে পারি। এখানে আমরা এই যে যুগ প্রশিক্ষক হিসেবে মনে করি এতে আমাদের মধ্যে একটু খামতি রয়েছে, আর আচ্ছা। একটু প্রচার প্রসারের দরকার। আচ্ছা, আপনি তো অনেক আন্তর্জাতিক এবং জাতীয়, আন্তর্জাতিক এবং রাজ্যিক পর্যায়ে অনেক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন আপনার যারা প্রশিক্ষার্থী তাদের নিয়ে। তো আপনি যে অনেক বিদেশের অনেক প্রশিক্ষককে দেখেছেন, জাতীয় পর্যায়ে অনেক প্রশিক্ষককে দেখেছেন, রাজ্যিক পর্যায়ে দেখেছেন। তো এসবের মধ্যে আপনি যখন হাইলাকান্দি বা বরাক উপত্যকা থেকে গেছেন, তখন আপনি কি কোনো পার্থক্য খুঁজে পেয়েছেন এদের মধ্যে? হ্যাঁ, অ্যাকচুয়ালি তো পরম্পরাগত যুগ যেটা, হ্যাঁ, ওইটার মধ্যে একই। এটা ট্র্যাডিশনাল যুগের মধ্যে খুব একটা মানে যে ব্যবধান তেমনটা না, কিন্তু যুগটা এখন আধুনিক স্তরে তো অনেকটা পৌঁছে গেছে। হুম, হুম, তো ওই জায়গাতে অনেকটাই মানে আমার ব্যবধান আমি দেখতে পেয়েছি। সেটা হলো গিয়া মানে ইনফ্রাস্ট্রাকচারের অভাব আর কি। আমরা যেভাবে যুগ প্রশিক্ষণ দিই, হয়তো কোনো মন্দিরে প্রাঙ্গণে বা কোনো স্কুলের বারান্দাতে বা কোনো এমনিতে কোনো হল ঘরে, কিন্তু একটা মানে যোগ প্রশিক্ষণ কেন্দ্র মানে পার্মানেন্ট প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে আমাদের হাইলাকান্দিতে একটাও নেই। ওইটা একটা দরকার। যদি এরকম কোনো পার্মানেন্ট যোগ প্রশিক্ষণ কেন্দ্র থাকে, মানে পুরাতনের সাথে আধুনিকতার ছাপটা যদি আমরা আনতে পারি। কারণ অন্যান্য জায়গায় আমি দেখতে পেয়েছি যে যোগা স্টুডিও থাকে বা যুগ এরকম কোনো সেন্টার, কোনো উন্নত মানের সেন্টার থাকে। যুগ যুগ বলতে যুগ আসনের কথা আমি বলছি। আচ্ছা, এমনিতে যুগ আসনে অনেক ইনস্টলমেন্ট থাকে আমাদের, যাতে বাচ্চাদেরকে ঠিকমতো বেন্ডিং ঠিকমতো করানো যায়। যেমন আমরা ব্যাক বেন্ডিং, পিছন দিকে ঝুঁকে কিছু আসন আছে, এখানে অনেকটা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে হয়। যোগা ব্লক, যোগা রিং, এরকম অনেক কিছু বেরিয়েছে, কিন্তু হাইলাকান্দিতে এই জিনিসটা খুব কম আর কি। তো আমি আমার প্রশিক্ষণ ইয়েতে যে পড়াই, যে ওই জায়গাতে আমি কিছু কিছু ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি, কিন্তু পার্মানেন্ট যদি আমার একটা যোগ সেন্টার থাকতো, তাহলে আমি এইটা ভালোভাবে করতে পারতাম। তার জন্য আমি মানে একটু এখানে অন্যান্য জায়গার প্রশিক্ষণ কেন্দ্র আর আমাদের এখানের মধ্যে একটু পার্থক্য আমি। আপনি কি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যে এরকম একটা যাতে এখানে একটা সেন্টার করা যায়? চেষ্টা যাতে আমার নিজের একটা থাকে, এরকম পার্মানেন্ট সেন্টার যাতে এরকম থাকে, তাহলে আরো ইনস্ট্রুমেন্ট আমরা আনতে পারবো। তখন সবাই একটা সুসজ্জিত একটা সেন্টার চায়। এমনিতে কোনো মানে বললাম না যে কোনো মন্দির প্রাঙ্গণ বা স্কুলের ইয়েতে বা একটা এমনিতে কোনো হল ঘরে অনেকে আসতে চায় না, মনে করে এটা যুগ, আচ্ছা ঠিক আছে, এটা তো এমনিতে হয়। কিন্তু আসলে যুগটা অনেকটাই এখন এগিয়ে গেছে, অনেকটাই মানে সুন্দর একটা পরিবেশের মাধ্যমে। হ্যাঁ, যুগ এখন করে বাইরে আমি অন্যান্য বাচ্চাদেরকে দেখি যোগা স্টুডিওতে করে, বা এমনিতেও যারা এমনিতেও যোগাসন করে যারা, তারাও আরও এরকম ভালো উন্নত মানের স্টুডিওতে বা অন্য কোনো সেন্টারে গিয়ে যোগ করে। তো আমরা তো শুনতে পেরেছি যে এখন ইউনিভার্সিটি লেভেলে বা স্টেট লেভেলে বা সেন্ট্রাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটিগুলোতেও যোগ বা ইয়োগা একটা কোর্স হিসাবে অন্তর্ভুক্ত হচ্ছে। হ্যাঁ, এটা তাহলে ম্যান্ডেটরিলি করা হবে কলেজ স্কুলে। হ্যাঁ। তখন কি আপনার মনে হয় যে এখানকার ইনফ্রাস্ট্রাকচারটা উন্নত হবে এবং মানুষের হ্যাঁ, মধ্যে প্রচার ঘটবে যে যোগটা একটা প্রফেশন হতে হ্যাঁ, পারে? এটা একটা আমাদের জন্য সুখবর আর কি, যদি এরকম হয় ইউনিভার্সিটি স্তরে এবং কলেজেও এরকম যদি প্রশিক্ষণ কোনো কিছু এরকম শুরু হয়। আমি শুনেছি হাইলাকান্দিতে এসএস কলেজেও নাকি শুরু হয়েছে। আচ্ছা, তা এরকম যদি হয়, তখন যোগার প্রতি একটা অ্যাওয়ারনেসটা অটোমেটিকলি আসবে। ইউথরা আসবে, তখন ইউথরা প্রশিক্ষণ নেবে, যুগ সম্বন্ধে আসল যুগ সম্বন্ধে ওরা বুঝবে, জানবে। এবং যুগটা যে কতটুকু পর্যায়ে এগিয়ে গেছে সেটা হাইলাকান্দির মানে
ছেলে মেয়েদের প্রতি অতটা ধারণা নেই। আচ্ছা, এই আলোচনার মধ্যে একটা প্রশ্ন এসে গেল যে অনেক জেলের যারা জেলে মানে রেক্টিফিকেশনের জন্য যারা জেলে আছেন, আমি শুনেছি ওখানে যোগাভ্যাস করানো হয় সকাল বিকেল। হুম। তো এটা কি আরো আরো মানে ডেভেলপ বা ওয়েতে করানো সম্ভব, যেখানে কয়েদিরা আরো বেশি করে মানসিকভাবে তাদের বিকাশ করতে পারে, তারা একটা ক্রাইম থেকে সরে আসতে পারে? আমার জানা মতে হাইলাকান্দি জেলে ২ জন প্রশিক্ষণ দিচ্ছেন আচ্ছা। হাইলাকান্দি জেলের কয়েদিদের। কিন্তু আমি ২-৩ বছর আগে আমার অস্থায়ীভাবে আমাকে নিয়েছিলেন ৫ দিনের জন্য। তো ওইখানে আমি দেখতে পেয়েছি মানে জেলের কয়েদিদের যখন আমি প্রশিক্ষণ দিচ্ছিলাম, প্রাণায়াম করাচ্ছিলাম হ্যাঁ, যখন, অনেকটা ওনারা সাড়া দিয়েছেন। এবং ওনারা মানে ওই যে যেগুলি কাজ করেছেন ওনারা বুঝতে পেরেছেন যে এই কাজটা তো আমরা ভালো করিনি। হ্যাঁ। কিন্তু আমার প্রশিক্ষণ হওয়ার পরে ওনারা অনেকটাই মানে পজিটিভিটির দিকে, মানে মানসিক উন্নতি মানসিক হচ্ছে। অনেকটাই উন্নতি হয়েছে। ওনারা এটাতে অনেকটাই মানে আচ্ছা, মানে রেসপন্স করেছেন যে না এটা খুব একটা ভালো জিনিস। আমরা যদি এরকম কিছু করতাম পেতাম তাহলে হয়তোবা আমরা এই ধরনের কাজ করতাম না। আচ্ছা। তো হ্যাঁ, তো এটা ঠিক আছে। এখন কি হচ্ছে, একটা ইয়োগা তো একটা স্পোর্টস ইভেন্ট হিসেবে এখন স্বীকৃতি পাচ্ছে। হুম। তো এই যে একজন স্পোর্টসম্যান হতে গেলে ইয়োগাটা খুব দরকার। একসঙ্গে যদি ইয়োগা করে ফিজিক্যাল ফিট হয় তাহলেই সে একদম একটা ভালো স্পোর্টসম্যান হতে পারবে। তো এই ব্যাপারে আপনার মানে পরামর্শ কি? না, প্রথম তো যোগ আমাদের শরীর সুস্বাস্থ্যের জন্য আমাদের হ্যাঁ, যোগটা অতি আবশ্যক। সুস্থ শরীর এবং সুস্থ মন যদি হয় তখনই একজন খেলোয়াড় হিসেবে নিজেকে তৈরি করতে পারবে। হুম, হুম, হুম। যোগটা তো আমাদের শরীর সুস্থতার জন্য, কিন্তু যোগাসনটা একটা প্রতিযোগিতামূলক হয়েছে। যোগাসনটা প্রতিযোগিতামূলক এই কারণে হয়েছে, যোগাসনটা এখন অনেকটাই উন্নত মানের হয়ে গেছে যোগাসন। হুম, হুম। বিভিন্ন স্তরে বিভিন্ন প্রতিযোগী এরকম আমরা দেখতে পাই, মানে এত সুন্দর করে ওনারা আসন করে, মানে চোখে লাগার মতো আর কি। হুম, হুম। অনেক আসন আমাদের যোগাসন যেটা মানে প্রতিযোগিতামূলক যে যোগাসন যেগুলো, এগুলি মানে ৪-৫ ভাগে বিভক্ত করা হয়েছে। যেমন আচ্ছা, ফ্রন্ট বেন্ডিং এর মধ্যে সামনে ঝুঁকে কিছু আসন, পিছন দিকে ঝুঁকে কিছু আসন, ব্যালেন্সিং নিজেকে শরীরটাকে কিভাবে সন্তুলন করে রাখা যায় আচ্ছা, এটার উপরে একটা আসন থাকে। তারপর হাতের উপরে ভর করে সন্তুলন যেভাবে শরীরটাকে রাখা যায়, হ্যান্ড ব্যালেন্সিং, লেগ ব্যালেন্সিং, পায়ের উপরে ভর করে। তো এই সব কিছু মিলিয়ে মানে একটা প্রতিযোগিতামূলক যুগের একটা আমাদের কম্পিটিশন বা যেটাই হয় মানে আসর বসে আর কি। তো ওই হিসাবে ভিত্তি করে 2020 ইংরেজি থেকে ভারত গভর্নমেন্ট মানে ওইটাকে একটা মানে খেলাধুলার সাথে যুক্ত করার আচ্ছা। সিদ্ধান্ত নিয়েছেন। ওনারা তার জন্য একটা সংস্থাও বানিয়েছেন ওরা। যোগা ফেডারেশন অফ ইন্ডিয়া, যেমন আসামে হয়েছে অল আসাম যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশন। আচ্ছা। এটা কি সরকারের মতো যোগাসন ভারত, সরকারি স্বীকৃতি পেয়েছে? এখানে আয়ুষ মন্ত্রণালয় থেকে এবং স্পোর্টস মিনিস্ট্রি থেকে অনুমোদন করা হয়। আচ্ছা, আচ্ছা। প্রচেষ্টা চলছে যে কোনো বিভিন্ন প্রান্তে যত মানে প্রতিযোগীরা রয়েছেন এখান থেকে ভালো ভালো বাছাই করে নেওয়া, এখান থেকে যাতে এখন অব্দি তো খেলো ইন্ডিয়াতে যোগাসনটা স্থান পেয়েছে, আগামীতে লক্ষ্য মানে যাতে অলিম্পিকে সেটাকে নেওয়া যায়। আচ্ছা। কেননা তাদের কথা এটাই আর কি, যে কুস্তি যদি মানে অলিম্পিকে যেতে পারে, সাঁতার যদি অলিম্পিকে যেতে পারে, তীরন্দাজ যদি অলিম্পিকে যেতে পারে, যে আমাদের এই ঋষি পরম্পরায় যুগ বা যোগাসন এটা কেন এরকম। আচ্ছা। তো প্রথম একটা এখানে একটা প্রশ্ন আসছে যে একজন খেলোয়াড় যে ছোটবেলা থেকে তার যোগাভ্যাস শুরু করে, তাহলে সে যদি ভাবে যে একজন খেলোয়াড় হব, তার প্রথম কোন মানে যোগাভ্যাস থেকে তার যোগব্যায়ামটা কোনটা প্রথম করতে হবে? ট্রেডিশনাল যোগ এটার কোনো বয়স থাকে না, আচ্ছা। যে কোনো বয়সে থেকে শুরু করা যায়। হ্যাঁ। কিন্তু ওই যে খেলা স্পোর্টস হিসাবে যদি যুগটাকে যারা প্রতিযোগিতামূলক যোগাসন যে কিছু কিছু রয়েছে, আমার মনে হয় এটা মানে ছোটবেলা থেকে শুরু করাটাই ভালো, অন্ততপক্ষে ৫ বছর ৫ বছর থেকে যোগব্যায়াম শুরু করতে পারে? শুরু করাটা ভালো, কারণ ফ্লেক্সিবিলিটির একটা বিষয় থাকে। আচ্ছা। প্রথম থেকে যদি শুরু করে বডিটা অনেকটাই ফ্লেক্সিবিলিটি থাকে, সেখান থেকে ওরা কঠিন কঠিন আসনটা করতে পারে। তো আমার মনে হয় যে ছোটবেলা একদম ৫ বছর বয়স থেকে যদি কোনো ছেলে মেয়ে যদি যোগাসন শুরু করে, নিজেকে খেলোয়াড় হাইলাকান্দিতে হ্যাঁ, হাইলাকান্দিতে এখন মনে হচ্ছে যে কিছু স্কুলে প্রতি সপ্তাহে যোগার ক্লাস হয়, একটা পিরিয়ড যোগা করানো হয়। সেখানে আমরা শুনেছি সূর্য প্রণাম থেকে শুরু করা হয়। হ্যাঁ হ্যাঁ, তো সেটাই কি প্রথম মানে যোগাভ্যাস, যে সূর্য প্রণামটা? সূর্য নমস্কার, সূর্য নমস্কারটা থেকে আমাদের এনার্জিটা ডেভেলপ আচ্ছা। হচ্ছে পড়ে। এবং সূর্য নমস্কার এরকমই একটা মানে ব্যায়াম আর কি। এখানে হ্যাঁ। 12টা পোজ থাকে আমাদের, হ্যাঁ, তার মধ্যে 7টি আসন, মুখ্য আসন থাকে 7টা। আচ্ছা। তো ওইখানে অনেকটা আসন যুক্ত। তো সূর্য নমস্কারটা করলে পরে শরীরের সব জায়গাতেই মানে পেশিতে অনেকটাই টান পড়ে এবং এটা নমনীয় হয় আর হ্যাঁ, হ্যাঁ। ফ্লেক্সিবিলিটির জন্য সূর্য নমস্কারটা অনেকটাই আচ্ছা, ভালো। আচ্ছা। এবং শরীরের এনার্জি ডেভেলপ করে। আচ্ছা, এখন কি হচ্ছে, মানুষের শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দেয়। ডায়াবেটিস হচ্ছে প্রথম, সেটার একটা ধাপ। এসব কি ব্যায়ামের যোগাভ্যাসের মাধ্যমে কি সারানো সম্ভব? যেমন ডায়াবেটিসের কথা বলছেন, হ্যাঁ, ডায়াবেটিসটা হ্যাঁ। একবারে নির্মূল করা সম্ভব না, এটাকে নিয়ন্ত্রণ করে রাখা যায়। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওইখানে আমাদের অনেকটা মানে যোগাভ্যাস আছে, আসন যেমন মুন্ডুকা আসন,
তারপরে কপালভাতি আচ্ছা। ক্রিয়া বা হুম। প্রাণায়াম অনেকে বলে, তো ওইগুলি করলে পরে ডায়াবেটিসটা অনেকটাই নিয়ন্ত্রণ করে রাখা যায়। নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তারপর আসছে গিয়ে অনেকের শরীরে মেদ থাকে। অনেকে ব্যায়াম যোগাভ্যাস করেন শরীরে মেদ ঝরানোর জন্য। হুম। এইসবের জন্য প্রধান যোগাভ্যাস কি করা হয়? ওইখানে উপদেশ দেন। হ্যাঁ, জগিং, সূর্য নমস্কার, হ্যাঁ, এগুলি আছে। আবার অনেকটা আসন আমাদের রয়েছে। আচ্ছা। ওইগুলো আসনগুলি করা, যেমন উত্তান পাদাসন আছে, পাদবৃত্ত আসন, দ্বিচক্রিকা আসন। ওই ধরনের আসন করলে পরে মেদ ঝরানো সম্ভব। আচ্ছা। তো একটা জিনিস হলো, স্বল্প সময়ে তো আমাদের সবকিছু বিস্তারিত বলা সম্ভব হয় না, সময়ের একটা ইয়ে আছে। তো আমরা কিন্তু মানে বরাক বিনোদন এই চ্যানেলে প্রতি সপ্তাহে রোগ অনুসারে যুগের পর্ব আমাদের থাকে। আচ্ছা। তাতে ফ্যাটি লিভার সম্বন্ধীয় আমরা যোগাসন এখানে আমরা করিয়েছিলাম। থাইরয়েডের জন্য এটা হয়েছে, মেদ কমানোর জন্য যেটা আপনি বললেন সেটাও হয়েছে। বিভিন্ন রোগ সম্বন্ধীয় এখানে যুগের পর্বগুলি হয়ে থাকে, আগামীতে হবে। আমাদের দৈনন্দিন জীবনে করণীয় কিছু যোগাভ্যাস এখন আমরা দুর্গা কংস বণিকের কাছ থেকে দেখে নেব। দুর্গা যে আসনগুলি করে দেখালো, সেগুলি যদি আপনারা প্রত্যেকে প্রতিদিন নিয়মিত করেন, সুস্থতার জন্য এই আসনগুলো অনেকটাই উপকার। আমি দুর্গা কংস বণিককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শকদের এই আসনগুলো করে দেখানোর জন্য। আমার একটা প্রশ্ন থাকবে যে একজন সাধারণ মানুষ সে শরীরকে মোটামুটি সুস্থ রাখতে গেলে সে সকালে বা কখন কি যোগাভ্যাস সংক্ষেপে করতে পারে? সাধারণত যে যোগাভ্যাস যেটা, যে এখানে আমাদের কিছু লাইট এক্সারসাইজ থাকে, আচ্ছা। সূক্ষ্ম ব্যায়াম যেটাকে বলে, হুম। প্রাণায়াম থাকে, যেমন ভস্ত্রিকা, কপালভাতি, অনুলোম বিলোম, ভামরি, উদ্গীত ধ্যান, এগুলি ব্যায়াম প্রাণায়াম করতে পারেন। আর আসন সম্বন্ধে যেমন মুন্ডকাসন, গোমুখাসন, উত্তান পাদাসন, দ্বিচক্রিকা আসন, আচ্ছা। জানুশিরাসন, সম্ভবত হলে পশ্চিমোত্তানাসন, যদি আরেকটু সম্ভব হয় তাহলে সর্বাঙ্গাসন বা সেতুবন্ধন আসন। এগুলো একদম সহজ সরল আসন থাকে, আচ্ছা। এগুলো সবাই করতে পারে। তো ওইগুলো যদি প্রতিদিন সবাই করে রেগুলার, আমার মনে হয় ওনারা সবাই সুস্থ সবল থাকতে পারে। আচ্ছা, এই যোগাভ্যাসের সঙ্গে খাওয়া দাওয়ার একটা যোগসূত্র রয়েছে। যোগাসন সাত্ত্বিক আহার, যেটা যোগাসন সব মিলে সাত্ত্বিক আহার, যাতে নিরামিষ খেলে সবচেয়ে বেশি ভালো হয়। আচ্ছা। ওই সাত্ত্বিক আহারটার উপরে বেশি জোর। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসছে। অনেকেই সকালে ব্যায়াম করার সময় বলেন যে খালি পেট, রাত্রে উনি 10টার সময় খেয়েছেন, 8 ঘন্টা 10 ঘন্টা পর উনি ব্যায়াম করছেন না, পেটটা পুরো খালি। তো এই খালি পেটে কি ব্যায়াম করা সম্ভব, যোগাভ্যাস করা সম্ভব? যোগাভ্যাসটা খালি পেটে করলেই ভালো হয়। আচ্ছা। অল্প জল পান করে আচ্ছা। যদি ওনারা যোগাভ্যাস করেন সবচেয়ে বেশি ভালো। তারপরে 10-15 মিনিট গ্যাপ দিয়ে তারপরে একটু সাত্ত্বিক আহার করলেই সবচেয়ে বেশি ভালো হয়। আচ্ছা। খালি পেটে যোগাভ্যাসটা সবচেয়ে বেশি উপকার আচ্ছা। শরীরের জন্য। আচ্ছা, একটা ব্যাপার হচ্ছে যে আমাদের বরাক উপত্যকা থেকে বা হাইলাকান্দি জেলা থেকে আমরা বিভিন্ন ক্রীড়া, বিশেষ করে খেলো ইন্ডিয়া বা এই ধরনের যেগুলো স্পোর্টস ইভেন্ট যেগুলো থাকে, এগুলোতে ঠিক সেরকম পার্টিসিপেশন থাকে না। এতে কি কি আমাদের ফিজিক্যাল ফিটনেস সেরকম নেই, এটাও কি প্রমাণ করে?
নাকি আমাদের কোনো একটা জায়গায় ইনফ্রাস্ট্রাকচার অভাব রয়েছে, সেই জন্য আমরা খেলোয়াড় ঠিক সেভাবে পাচ্ছি না? খেলোয়াড় হিসাবে তো আমি পুরোটা বলতে পারবো না কি ব্যাপার, কিন্তু যোগাসনের যে ব্যাপার যেগুলি হাইলাকান্দিতে মানে ঠিক মতো বললাম না যে যে প্রপার প্রশিক্ষণ কেন্দ্র অভাব। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওইখানে যদি আমরা ঠিক মতো এইভাবে ইনফ্রাস্ট্রাকচার খাড়া করতে পারি, আর প্রচার প্রসারের একটা খামতি রয়েছে আমাদের, ওইগুলোকে ঠিক করতে পারলে আমরা আগামী দিনে অনেক মানে খেলোয়াড় আমরা খেলো ইন্ডিয়া বা অন্য কোনো ইভেন্টে আমরা নিয়ে যেতে পারবো। আমাদের কি হচ্ছে, যোগাটা আমরা ভগবান মানে লর্ড শিবা, আমরা শিব ঠাকুরের থেকেও আমরা দেখতে পাই, শিব ঠাকুরের যে মুদ্রা, সে ধ্যান মুদ্রা, সে থেকে আমাদের আমরা দেখি যোগাভ্যাস একটা সূত্রপাত আমরা দেখি। তো আমরা দৈনন্দিন জীবনে যেসব কাজ করি, আমি একটা নমস্কার দিলাম, একটা হাততালি দিলাম, একটু বসলাম, শুয়ে থাকলাম, সবগুলোই তো আমাদের এগুলোর সঙ্গে জড়িত। হ্যাঁ, হ্যাঁ, যোগাভ্যাস তো শুধু বললাম না, শুধু যে মানে আসন প্রাণায়াম মধ্যে সীমিত না, এখানে অনেক মুদ্রাই রয়েছে। আপনি যে বললাম নমস্কার, ওইটা একটা প্রণাম মুদ্রাতে পড়ে। দুই হাতটা এইভাবে করলে এটা জ্ঞান মুদ্রা হয়, এইভাবে করলে এটাকে লিঙ্গ মুদ্রা বলা হয়। ঠিক আছে, এইভাবে করে এইভাবে যদি আমরা পজিশন নিই তাহলে বায়ু মুদ্রা হয়। তো ওইগুলি তো আমার যোগাভ্যাস একটা টোটাল বিস্তারিত একটা পরিকাঠামো যুগটা। হ্যাঁ, হ্যাঁ। তো এইভাবেই মানে আপনি যে বলেন শিবার কথা বলেন, আমাদের দেবাদিদেব মহাদেবের কথা বলেন, ওনাকে তো আমরা আদি যুগী হিসাবে হ্যাঁ, হ্যাঁ। ধরি। যুগটা শুধু মানে বর্তমান কালের না, যুগটা অনেক প্রাচীন কাল থেকে যুগের প্রচলিত। মহর্ষি পতঞ্জলি সুন্দরভাবে গুচ্ছিতভাবে একটা লিপিবদ্ধভাবে মানে উনি অষ্টাঙ্গ যুগটা সুন্দরভাবে আমাদের জন্য দিয়েছেন আর কি, যেটা আমি বললাম যে জম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি, এই কথাটাই আর কি। যুগটা একদম প্রাচীন কাল থেকে, এবং আমাদের ভারতীয় সংস্কৃতিতে এটা যে একটা অন্যতম একটা মানে দর্শন, এটা কিন্তু আমরা সবাই মানব। এবং বিদেশের অনেক লোক এটাকে মানে নিজের মতো করে নিয়েছেন। হ্যাঁ, বিদেশে তো বর্তমান ভারতীয় দর্শনটাকে তো ওনারা অনেক অনেক ক্ষেত্রে ওনারা নিজেরা আপন করে নিয়েছেন। মানে দুর্ভাগ্য এটা যে আমাদের ভারতবর্ষ সেটাকে ঠিক মতো নিতে পারছে না, তা আমরা অনেকটাই পিছিয়ে। তবে বর্তমানে আমরা অনেকটা এটার দিকে মানে মানুষের জাগ্রত দেখতে পাচ্ছি, যে মানুষ অনেক সজাগ হচ্ছেন যে না, যোগাভ্যাসটাও আমাদের শরীরের দৈনন্দিন জীবনে যদি আমরা অংশ নিতে পারি, সত্যিকার অর্থে আমরা একটা সুস্থ সবল এবং একটা সুন্দর এবং আনন্দময় জীবন আমরা কাটাতে পারি। আজকে আমাদের এই বরাক বিনোদন স্টুডিওতে এসে আমাদের এই কিছু জিনিস আমাদের মধ্যে শেয়ার করার জন্য, আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য নিশ্চয়ই আমাদের দর্শক যারা রয়েছেন তারা উপকৃত হয়েছেন। তো আজকের বরাক বিনোদন স্টুডিওতে অনেক মূল্যবান সময় আপনি দিয়েছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আন্তর্জাতিক যুব দিবস যাতে প্রতি বছরই সারা বিশ্ব জুড়ে পালন হয় সেভাবে আমাদের আশা থাকবে, এবং যোগ যাতে আরও মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে প্রতিটি পরিবারে যাতে যোগের অভ্যাস শুরু হয় সেই আশা করব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করবো যে আপনারা মানে এই যে বিষয় নিয়ে আপনারা এত সুন্দরভাবে আলোচনা করেছেন, এবং এই যে এই জিনিসটা, এই যে বিষয়টাকে যে আলোচ্য বিষয় হিসাবে আপনারা এই বরাক বিনোদন চ্যানেলে তুলে ধরেছেন, তার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।